আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর চালালেন যুবদল নেতা। বনানীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষ বলছে, ভিআইপি রুম না পায় মনির তার অনুসারীদের নিয়ে এসে হামলা চালায়। এতে প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি তাদের। এই ঘটনাটি ঘটেছে গত রাত 9:15টার দিকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় শাড়ি পরা এক নারী হোটেলে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গেলে এক ব্যক্তি তাকে আঘাত করে মেঝেতে ফেলে দেয়। আরেক নারীও হামলার শিকার হন। ভিডিওতে 8 থেকে 10 জনকে হামলায় অংশ নিতে দেখা গেছে। তারা সবাই বিএনপির সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে। বিএনপির এই নেতাকর্মীরা পুরো দেশটাকেই অশান্ত করে রেখেছে। জানাবো, ইসরায়েলি হামলায় 48 ঘন্টায় 300 জনেরও বেশি নিরীহ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র 48 ঘন্টায় নিহত হয়েছে 300 জনের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছে আরও শত শত মানুষ। গাজা সরকারের মিডিয়া অফিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এরপর জানাবো, আল-আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র স্থান আল-আকসা মসজিদ প্রাঙ্গণে এবার হানা দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। অফা সংবাদ সংস্থার বরাতে লাইভ প্রতিবেদনে তথ্য জানিয়েছে আল জাজিরা। এদিকে ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে ট্রাম্পকে যে আহ্বান জানালেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ভ্লাদিমির পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে কূটনৈতিক বিষয়ের উপর জোর দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে খবর দ্য টাইমস অব ইসরায়েলের। এদিকে অস্ত্র প্রতিযোগিতা, যুক্তরাষ্ট্রের মতো বাংকার ব্লাস্টার তৈরি করতে মরিয়া ভারত। কি ধরনের প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ায়? দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক বাস্তবতা, সামরিক আধিপত্য ও প্রযুক্তির আধুনিকীকরণ অস্ত্র প্রতিযোগিতার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। অঞ্চলের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী পারমাণবিক শক্তিধর ভারত ও পাকিস্তান দীর্ঘদিন ধরেই একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা করছে। এরই মাঝে ইরানে বাংকার ব্লাস্টার বোমা হামলা চালানোর পর ভারতও এই ধরনের বোমা তৈরির প্রতিযোগিতায় নেমেছে। ভিআইপি রুম না পেয়ে হোটেলে ভাঙচুর চালালেন যুবদল নেতা। বনানীর জাকারিয়া ইন্টারন্যাশনাল রেস্টুরেন্ট অ্যান্ড বারে ভাঙচুর, লুটপাট ও নারী লাঞ্ছনার অভিযোগ উঠেছে বনানী থানা যুবদলের আহ্বায়ক মনির হোসেনের বিরুদ্ধে। হোটেল কর্তৃপক্ষ বলছে, ভিআইপি রুম না পায় মনির তার অনুসারীদের নিয়ে এসে হামলা চালায়। এতে প্রায় 10 লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি তাদের। এই ঘটনাটি ঘটেছে গত রাত 9:15টার দিকে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় শাড়ি পরা এক নারী হোটেলে সিঁড়ি দিয়ে দৌড়ে নামতে গেলে এক ব্যক্তি তাকে আঘাত করে মেঝেতে ফেলে দেয়। আরেক নারীও হামলার শিকার হন। ভিডিওতে 8 থেকে 10 জনকে হামলায় অংশ নিতে দেখা গেছে। তারা সবাই বিএনপির সক্রিয় নেতাকর্মী বলে জানা গেছে। বিএনপির এই নেতাকর্মীরা পুরো দেশটাকেই অশান্ত করে রেখেছে। এই ঘটনার হোটেল সহকারী ম্যানেজার আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে বনানী থানায় মনির হোসেন সহ 5 জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে মামলায় আরও 25 জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। যেহারে বলা হয়েছে, হামলাকারীরা রেস্টুরেন্টের টিভি চেয়ার, টেবিল, সিসি ক্যামেরা, মনিটর, ল্যাপটপ, গ্লাস সহ বিভিন্ন মালামাল ভাঙচুর ও লুটপাট করেছে। কাউন্টার থেকে 70,000 টাকা এবং স্টোর থেকে 5 লক্ষ টাকার বিদেশি মদ লুট করে নিয়ে গেছে। তারা চলে যাওয়ার সময় পুলিশ অভিযোগ করলে রেস্টুরেন্ট বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তারা। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার আগের দিন মনির নিজের স্থানীয়
রাজনৈতিক নেতা পরিচয় দিয়ে ভিআইপি রুম দাবি করে রুম খালি না থাকায় সাধারণ টেবিলে বসানো হলে তিনি ক্ষুব্ধ হন এবং হুমকি দিয়ে চলে যান। এরপর তিনি তার লোকলস্কর এনে ব্যাপক হারে হামলা চালান। সেই হামলায় অনেক নিরীহ মানুষ আহত হয়েছে। বিএনপির এই ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই মানা যায় না। তারা যা শুরু করেছে সেটি কোনো স্বাধীন দেশে হতে পারে না। একে একে তারা পুরো দেশ জুড়ে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করছে। কোনোভাবেই সেটি গ্রহণযোগ্য নয়। তবে বিএনপির পক্ষ থেকে এই নেতাকে দলীয় পদ থেকে বহিষ্কার করে তারা দায়সারা কাজ সেরেছে। হয়তো কয়েকদিন পর নতুন করে আবার এই নেতাকে তারা দলে ভিড়াবে, কিন্তু কেউ জানতেও পারবে না। ইসরায়েলি হামলায় ৪৮ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় মাত্র ৪৮ ঘণ্টায় নিহত হয়েছে ৩০০ জনের বেশি ফিলিস্তিনি, আহত হয়েছে শত শত মানুষ। গাজা সরকারের মিডিয়া অফিস এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বরাত দিয়ে আজ এই তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে ইসরায়েলের হামলায় গত ৪৮ ঘণ্টায় ৩০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং এই সময়ের মধ্যে ২৬টি রক্তাক্ত গণহত্যা সংঘটিত হয়েছে, যেখানে আশ্রয়কেন্দ্র, ঘরবাড়ি, বাজার ও খাদ্যের সন্ধানে থাকা সাধারণ মানুষকে টার্গেট করে হামলা করা হয়েছে। শুধুমাত্র গত ২৪ ঘণ্টায় ১১৮ জন নিহত এবং ৫৮১ জন আহত হয়েছে বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা। এর মধ্যে বৃহস্পতিবার ভোর থেকে নিহত হয়েছে ৭৩ জন, যাদের মধ্যে ৩৩ জন ছিল গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন বা জিএইচএফ পরিচালিত খাদ্য সহায়তা কেন্দ্রের সহায়তা নিতে আসা সাধারণ মানুষ। এছাড়া দক্ষিণ গাজার আল মাওশে এলাকায় একটি তাঁবুতে হামলায় ১৩ জন নিহত হয়েছে। গাজা শহরের পশ্চিমে মোস্তফা হাফেজ স্কুলে বাস্তুচ্যুত মানুষদের আশ্রয় দিয়েছিল, সেখানে ইসরায়েলি হামলায় ১৬ জন নিহত হয়েছে, আরও অনেকে আহত হয়েছে। সেখানে আশ্রয় নেওয়া আহমেদ মনসুর নামের এক ব্যক্তি বলেন, ভোরে ঘুম থেকে ভয়ঙ্কর বোমাবর্ষণের শব্দে ঘুম ভেঙে যায়, মনে হচ্ছিল ভূমিকম্প হচ্ছে। অনেকেই বলছে ড্রোন হামলা, কিন্তু তীব্র শব্দ ছিল, যে কারণে কানে তালা লেগে গেছে। মিসাইলগুলো এত ধ্বংসাত্মক ছিল যে আগুন ধরে যায় চারপাশে। কেউ কেউ সাহায্য করতে পারছিল না, মানুষগুলো পুড়ে মারা যাচ্ছিল, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসছিল না। আল আকসা মসজিদ প্রাঙ্গণে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হানা। অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসলামের তৃতীয় পবিত্র আল আকসা মসজিদ প্রাঙ্গণে হানা দিয়েছে বহু ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। ওয়াফা সংবাদ সংস্থার বরাতে লাইভ প্রতিবেদনে আল জাজিরায় তথ্য নিশ্চিত করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব ইসরায়েলি নাগরিকরা অধিকৃত পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ব্যক্তিগত ফিলিস্তিনি জমিতে অবৈধভাবে বসবাস করে। এতে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর সুরক্ষায় তারা মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করছে বলে জানা গেছে। জেরুজালেমের স্থির ব্যবস্থার অধীনে মুসলিমদের জন্য এই প্রাঙ্গণে উপাসনা করার কোনো অনুমতি নেই। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হাতে স্কুল ছাত্র সহ আরও ৩০ জন আটক। ফিলিস্তিনির প্রিজনার্স সোসাইটি পিপিএস জানিয়েছে, পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘন্টা আগে আজ ভোরে ইসরায়েলি বাহিনী অধিকৃত পশ্চিম তীরে উচ্চ বিদ্যালয়ে ৭ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে। পিপিএস জানিয়েছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ শিক্ষা মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে ইসরায়েলি কর্তৃপক্ষ এই গ্রেপ্তার চালিয়েছে এবং এই বছর মোট ৬৭ জন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে বাধা দেওয়া হয়েছে। অবস্থায় ইহুদিবাদী ইসরায়েলিরা নিরীহ ফিলিস্তিনি ছাত্রদেরকেও ছাড় দিচ্ছে না। একে একে সমস্ত ছাত্রদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ছাত্রদেরকে গ্রেপ্তার করে বিভিন্নভাবে সাজা দেওয়া হচ্ছে, যা ইহুদিবাদী ইসরায়েলিরা আগে থেকেই পরিকল্পনা করেছিল। তারা সাধারণ ছাত্রদেরকে গ্রেপ্তার করে তারপর তাদেরকে নানাভাবে শারীরিকভাবে কষ্ট দিতে শুরু করেছে। সব তাদের পূর্ব পরিকল্পিত বলে বলা হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলিরা গাজায় নিরীহ মানুষদের হত্যার পাশাপাশি সব ধরনের মানুষকেই টার্গেট করে হত্যা অর্থাৎ কিলিং মিশন চালিয়ে যাচ্ছে, যেটি অত্যন্ত দুর্ভাগ্যজনক এক ব্যাপার। ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে ট্রাম্পকে যে আহ্বান জানালেন পুতিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। এতে ভ্লাদিমির পুতিন ইরান ও মধ্যপ্রাচ্যের সমস্যা সমাধানে কূটনৈতিক বিষয়ের উপর জোর দিতে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে পুতিন। খবর দ্য টাইমস অফ ইসরায়েলের দুই নেতা দীর্ঘক্ষণ সময় কথা বলেছেন। তাদের কথার মধ্যে যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় এবং কিভাবে এই যুদ্ধ থেকে পুরো বিশ্ববাসী মুক্তি পায় সে ব্যাপারে
ব্যাপারে তারা একসঙ্গে কথা বলেছেন। আশা করা যাচ্ছে যুদ্ধ এবার হয়তো বন্ধ হয়ে যেতে পারে, কারণ যেভাবে যুদ্ধ শুরু হয়েছে এই যুদ্ধ কোনোভাবেই কাম্য নয়। পুরো দেশবাসী এবার খুবই অস্বস্তির মধ্যে পড়েছে। যুদ্ধ কারো জন্যই কাম্য নয়, তাই সবাই এই দুই বিশ্বনেতার কাছে আহ্বান জানিয়েছে তারা যেন যে করেই হোক যুদ্ধ বন্ধ করার ব্যাপারে খুবই কেয়ারফুলি একটি দায়িত্ব গ্রহণ করে। অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্ষমতায় আসার পর যেমন সবার একটা প্রত্যাশা রয়েছে, তেমনি ডোনাল্ড ট্রাম্পও ক্ষমতায় আসার পর পুরো বিশ্ববাসী ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়ে আসছে তিনি যেন যুদ্ধ বন্ধ করে দিতে সক্ষম হন, কারণ যে যুদ্ধগুলো বাইডেন সরকার শুরু করে গেছে সেগুলো ট্রাম্পই একমাত্র পারেন বন্ধ করতে। এর আগে আফগানিস্তানের যুদ্ধ বন্ধ করে পৃথিবীতে নজির স্থাপন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার আগের মেয়াদে আফগানিস্তানের সঙ্গে সমস্ত যুদ্ধ বন্ধ করে দেন। এরপর থেকেই তাই যুদ্ধ বন্ধ করে শান্তির পথে আনার মতো একমাত্র শাসক ডোনাল্ড ট্রাম্পকেই দেখা হয়, কারণ ইরাক যুদ্ধ সহ পারস্য যুদ্ধ বা বিভিন্ন যেসব যুদ্ধ হয়েছে সবগুলোই কিন্তু এর আগে বারাক ওবামা বা তার রিপাবলিকানদের কারণেই হয়েছে, কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে কখনো নতুন করে যুদ্ধ শুরু হয়নি। তাই সবার আশা এবার যেন ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধটি বন্ধ করে দিতে সমর্থ হন। এ কারণে তারা দুই নেতা একসঙ্গে কথা বলেছেন।